কি হবে যদি জীবন থেকে 50 বছর চলে যায়? সাধারণ জীবন ফিরিয়ে দিলে আপনি কি পারবেন সময়ের সাথে নিজেকে গুছিয়ে নিতে? 50 বছর পর পারবেন কি একাকিত্ব দূর করতে, নতুন বন্ধু বানাতে, নাকি সময়ের সাথে মিলাতে না পেয়ে নিজেকে মুক্তির পথে বেছে নেবেন? আজকে আমার উপলব্ধি করা একটা অদ্ভুত দৃষ্টিভঙ্গি আপনাদেরও সামনে তুলে ধরছি। আজকের গল্প শশাঙ্ক রিডেমশন। রিডেমশন কথার অর্থ হল বহুত বড় পাপ থেকে মুক্তি। আমি সৌরভ, আপনারা দেখছেন মুভি মিডিয়া বাংলা। আজ পুরানো গল্প নতুন স্বাদে। এটি অ্যান্ডি ডুফ্রেসনের গল্প, যিনি একটি বড় ব্যাংকের ব্যাংকার ছিলেন। কিন্তু ঘটনাচক্রে তার স্ত্রী এবং স্ত্রীর প্রেমিককে হত্যার জন্য যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা দেওয়া হয়, এবং সাজা ঘোষণার পর তাকে এমন একটি কারাগারে পাঠানো হয় যেখান থেকে আজ পর্যন্ত কোনো বন্দী পালাতে পারেনি। এই কারাগারে এমন কিছু বন্দী আছেন যারা তাদের পুরো জীবন এই কারাগারে কাটিয়েছেন। এছাড়াও এখানকার নিয়মকানুনও খুব কঠোর, আর যদি কেউ ভুল করেও যদি এখান থেকে পালানোর চেষ্টা করে, তাদের এমনভাবে মরা হয়, অনেক সময় যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেকময় মারাও যান। এই কারাগারের নামই শশাঙ্ক জেল। তারপর আমরা কারাগারের দৃশ্যে আসি এবং এখানে আমরা একজন লোককে দেখতে পাই যার নাম এলিস বয়েড রেডিং, যাকে সবাই রেড বলে ডাকে। এখন রেডের সাইকোলজিক্যাল শুনানির দিন, কারণ রেড খুব অল্প বয়সে এই কারাগারে এসেছিল এবং এখানে অনেক সময় প্রায় 1 দশক কেটে গেছে। এখন রেড বিশ্বাস করে যে সে সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে। এখন সে সম্পূর্ণভাবে সুস্থ, আর কোনো অন্যায় করতে চায় না। রেড একই বস্তা পচা কথা বলতে থাকে যেন সে মুখস্থ করে ফেলেছে। এইবারেও তার বেল রিজেক্ট হয়ে যায়। তারপর যখন রেড এখান থেকে বেরিয়ে আসে, তখন সে জানতে পারে যে নতুন কয়েদিদের আনা হবে। জেলে নতুন কয়েদি এলে আমরা সিগারেটের উপর বাজি ধরতাম। এটা খুব মজাও লাগত। আমি এন্ট্রির উপর বাজি ধরেছিলাম। বড়লোক বাড়ির ছেলে, সে আজকে রাতে সবার প্রথমে কেঁদে ফেলবে। নতুন কয়েদিদের কাছে প্রথম রাতটা অনেক কঠিন হয়ে থাকে। যখন সমস্ত বন্দীদের কারাগারে আনা হয়, এই জেলের শাসক খুবই নিষ্ঠুর, যার নাম নর্টন। সে বলে যে আমার 2টো রুলস, এক ডিসিপ্লিন, দ্বিতীয় আমার কারাগারে কখনো ঈশ্বরকে অসম্মান করবে না। তোমরা হলে আসামি, আর বাইবেল হলো একমাত্র মুক্তি। নর্টন এমনভাবে কথাটা বলল যেন সেই ভগবান। এরপরে সে সমস্ত বন্দীদের তাদের সেলে পাঠায়। রাতে সমস্ত পুরানো বন্দীরা নতুন বন্দীদের ভয় দেখাতে শুরু করে, যার কারণে একজন নতুন বন্দী কাঁদতে শুরু করে। জেলের মধ্যে চিৎকার শুনে রক্ষাকর্মীরা আসে। যে কোয়ালিটি মানসিকভাবে ভেঙে পড়ে কাঁদতে আরম্ভ করেছিল তাকে মারতে আরম্ভ করে। রেড মনে মনে বলতে থাকে, মানসিকভাবে ভেঙে পড়বেই না কেন? আমি প্রথমবার জেলে এসেছিলাম, প্রথম রাতটা আমার কাছে 1 শতাব্দীর সমান ছিল। পরের দিন আমরা জানতে পারি অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সেই কয়েদিটা মারা গেছে। এরকম করে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন এন্ডি আমার কাছে এসে বলে, আমার একটা ছোট পাথর খোদাই করা হাতুড়ি দরকার। আসলে আমার সাথে জেলরক্ষীদের যোগাযোগ আছে। তারা কিছু কমিশনের বদলে বাইরে থেকে আলাদা জিনিসপত্র আমার জন্য আনিয়ে দেয়, আর সেই কমিশনের টাকা আমি বন্দীদের কাছ থেকে কেটে নিই। আমার মতো ব্যক্তি প্রতিটা আমেরিকার জেলে আছে। তাই বলে হাতুড়ি কেন? থোথব্রশ, জামা কাপড়, শুলেজ, এই সমস্ত হলে জিজ্ঞেস করতাম না। এন্ট্রি এই কথা শুনে হাসতে শুরু করে এবং সে বলে যে সে পাথর খোদাই করতে চায়, এটা তার শখ। রেড বলে যে আমি তোমার জন্য তুই আনিয়ে দেব, কিন্তু এটা অনেক রিস্কি, তোমার আমাকে অতিরিক্ত 20 সেন্ট দিতে হবে। এন্ডি এতে রাজি হয়। সাথে এন্ডিকে সাবধান ও করে ওই 3 জন ব্যক্তি থেকে, যারা অ্যান্ডির ওপর একটু খারাপ নজর ছিল। এরপরে রেড বাইরে থেকে এন্ট্রির জন্য একটি হাতুড়ি অর্ডার করে। যখন সে এটি দেখে, সে হাসে, কারণ এটি খুব ছোট এবং সে মনে করে যে যদি এই ছোট সুড়ঙ্গটি খননের চেষ্টা করা হয় তাহলে কমপক্ষে 600 বছর সময় লাগবে। পরে সে এন্ডির জিনিসপত্র পৌঁছে দেয়। এরপরে দেখানো হয় যে 3 জন লোক ইতিমধ্যেই এন্ট্রির উপর জোর করার চেষ্টা করে। প্রায় 2 বছর ধরে এভাবেই চলতে থাকে। এরকমভাবেই অত্যাচার চলতে থাকে অ্যান্ড্রির উপর। কখনো কখনো সে প্রতিরোধ করতে পারত, কখনো মার খেয়ে ফিরে আসত। একদিন জেল প্রধান সকল বন্দীদের ডেকে বলেন যে কারখানার ছাদ মেরামত করতে হবে এবং এর জন্য 100 জন লোকের প্রয়োজন। কাজ যারা করবে তার বিনিময়ে তারা কিছু টাকা ও অনেক সুবিধা পাবে। তারপর তিনি একটি স্লিপ থেকে এই লোকদের নির্বাচন করেন। জেলের জেল রক্ষীদের কিছু সিগারেটের বিনিময়ে রেড তার এবং তার বন্ধুদের নাম নির্বাচন করেন। এই 12 জনের মধ্যে রেড অ্যান্ডির নামও অ্যাড করে। এরপর লোকেরা সেখানে কাজ শুরু করে,
কিন্তু যখন তারা কাজ শুরু করে, রক্ষীদের ক্যাপ্টেন নিজেদের মধ্যে কথা বলেন যে ক্যাপ্টেনের ভাই মারা যাওয়ার পর তার নামে $35,000 রেখে গেছে, কিন্তু ক্যাপ্টেন মনে করেন যে এই টাকা তার জন্য অকেজো। সরকার টাকার উপর মোটা অঙ্কের ট্যাক্স কাটালে এই টাকার কিছু থাকবে না। অ্যান্ডি এবং তার বন্ধুরা তাদের কথা শুনছে। একই সাথে অ্যান্ডি ক্যাপ্টেনের কাছে গিয়ে বলে যে তোমার ওয়াইফের নামে এই টাকাটা নেওয়া উচিত, কিন্তু অ্যান্ডিকে দেখে রেগে যায় এবং তাকে ছাদে ঠেলে দিতে প্রস্তুত হয় যখন অ্যান্ডি বলে যে তুমি যদি তোমার স্ত্রীকে বিশ্বাস করো তাহলে তুমি তোমার ট্যাক্স থেকে ডলার বাঁচাতে পারো। এরপরে অ্যান্ডি বলে যে সরকার তোমাকে জীবনে একবার তোমার স্ত্রীকে $60,000 পর্যন্ত উপহার দেওয়ার অনুমতি দেয় এবং এর উপর কোন ঠেচ নেই। আমি একজন ব্যাংকার ছিলাম, তাই আমি এই বিষয়ে জানি। এখন কাগজপত্র নিয়ে আসুন এবং সেগুলো দিন, আমি বিনামূল্যে পূরণ করব, যার ফলে আপনার টাকাও সাশ্রয় হবে। আপনি আমার বন্ধুদের কেবল 3টি করে বিয়ার দেবেন। এরপরে সে ক্যাপ্টেনের কাজ করে তার মোটা অঙ্কের টাকা বাঁচিয়ে দেওয়ার জন্য সে খুশি হয়ে তাদের সকলকে 3টে করে বিয়ার দেয়। সত্যিই কি দিন ছিল সেদিন! কয়েক মুহূর্তের জন্য আমরা স্বাধীন হয়ে গেছিলাম। খোলা আকাশের নিচে বিয়ার খাওয়ার মজাই আলাদা, যেন আমরা নিজেদের বাড়ির ছাদে বসে বিয়ার খাচ্ছি। অ্যান্ডি কেন এটা করল? হয়তো সে আমার সাথে বন্ধুত্ব বাড়ানোর চেষ্টা করছে, কিংবা হয়তো এমনি সে করেছে। একদিন জেলের কয়েদিদের মনোরঞ্জনের জন্য সিনেমা দেখানো হচ্ছিল। অ্যান্ডির এই সিনেমাটি দেখার ইচ্ছা নেই, কারণ জনপ্রিয় সিনেমাটি এর আগেও সে অনেকবার দেখেছে। সিনেমার মধ্যে আমরা রেটা হেওয়ার্থকে দেখতে পাই। অ্যান্ড্রি রিডের কাছে এসে বলে সে সিনেমায় থাকা অভিনেত্রীকে চায়, সে কি তাকে এনে তাকে দিতে পারে। রেড বলে সময় লাগবে, কিন্তু তাকে আমি এনে দেব। অ্যান্ড্রি ওখান থেকে বেরিয়ে আসার পরই সে 3জন লোক অ্যান্ডির ওপর অত্যাচার করতে থাকে, তার ওপর মারতে থাকে। এইবার অত্যাচারের মাত্রা এতটাই ছাড়িয়ে যায় যে অ্যান্ড্রি আধমরা হয়ে 1 মাসে হসপিটালে কাটায়, আর ব্রুস 1 সপ্তাহ অন্ধকার কাল কঠোরিতে কাটায়। কালকে থেকে ফিরে ব্রুস যখন তার নিজের সেলে যায়, তখন ক্যাপ্টেন তার জন্য ওয়েট করছিল। আসলেই ওটা তার আসল শাস্তি ছিল না। ক্যাপ্টেন ব্রুসকে মেরে আধমরা করে দেয়। এর ফলে দুটো জিনিস হয়, এক, জেলের মধ্যে অ্যান্ডির গায়ে হাত দেওয়ার মতো সাহস কারো হবে না, আর আমি যতদূর জানি ব্রুস জীবনেতে কোনদিনও আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। অ্যান্ডি হসপিটাল থেকে ফিরে এলে তাকে খুশি করার জন্য আমরা তার জন্য অনেক পাথর এনেছি, যাতে সে সারা জীবন ধরে পাথর ঘষে সে কিছু একটা বানাতে পারে। তারই মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট রেটা হেওয়ার্থকে। একদিন ধারাবাহিকভাবেই জেলের প্রত্যেকটা সেলকে চেক করা হচ্ছিল। অ্যান্ড্রি সেলও চেক করা হয়, কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও তারা এখানে এরকম কিছু খুঁজে পায় না। তখনই ওয়ার্ডেন রিতা হার্ভার্ডের পোস্টার দেখতে পান এবং বলেন কিন্তু এটাকে তো অ্যালাউ করতে পারবো না, কিন্তু কিছু জিনিসকে উপেক্ষা করা যেতেই পারে। অ্যান্ড্রির হাত থেকে বাইবেল নিয়ে তাকে যাচাই করতে থাকে সে আদৌ বাইবেলটাকে পড়ছে কিনা। এন্ট্রি তার সঠিক উত্তর সহ পেজ নাম্বারটিও বলে দেয়। গর্ডেন খুশি হয়ে যাওয়ার সময় তাকে বাইবেলটা ফেরত দিয়ে চলে যায়। আসলেই সেল চেক করাটা একটা বাহানা ছিল। গর্ডেন নিজে তাকে পরীক্ষা করে দেখতে চাইছিল। পরের দিন ওয়ার্ডেন ইন্ডিকে তার অফিসে ডাকে এবং বলে, আমার মনে হয় তোমার মতো জ্ঞানী লোকের কেবল লন্ড্রিতে সীমাবদ্ধ থাকা উচিত নয়, তাই এখন আমি তোমাকে লাইব্রেরির কাজ অর্পণ করছি। তখন ব্রুকস অ্যান্ডিকে লাইব্রেরিতে দেখে খুব খুশি হয়। ঠিক তখনই হেডলি সেখানে আরেকজন গার্ড নিয়ে আসে। সে তাকে অ্যান্ডির সাথে পরিচয় করিয়ে দেয় এবং সেই গার্ডও অ্যান্ডির কাছে তার কিছু সমস্যা নিয়ে আসে। অ্যান্ডি খুব দ্রুত এবং তার সমস্যাগুলি সমাধান করে। অ্যান্ডির দক্ষতার কথা সর্বত্র ছড়িয়ে পড়ে। কিছুদিন পর জেলে অন্যান্য জেলের ও সিকিউরিটি গার্ডদের লাইন করতে থাকে অ্যান্ডির দক্ষতাকে কাজে লাগাবার জন্য, এবং অ্যান্ডি এতটাই ব্যস্ত হয়ে যায় যে এখন তাকে একজন সহকারী নিয়োগ করতে হয়। আর এই সহকারী আর কেউ না, আমি ছিলাম। ইতিমধ্যে এমডি দেখেন যে লাইব্রেরির অবস্থা খুব খারাপ, তাই এখানে কেউ আসে না এবং কেউ এখানে বই পায় না। তারপর সে ওয়ার্ডেনের কাছে যায় এবং বলে যে আমাদের আরও তহবিলের প্রয়োজন। ওয়ার্ডেন বলে যে সরকার লাইব্রেরির জন্য অনেক আগেই টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, এবং বলে যে আমি সরকারকে একটি চিঠি লিখতে চাই, এবং ওয়ার্ডেন বলে যে যদি তুমি চিঠি লিখতে চাও তাহলে লিখো, আমি তাদের কাছে পাঠাবো, কিন্তু আমি জানি যে সরকারের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায় না। সময় এভাবেই চলে, আর এন্ডি সব সময় সরকারকে চিঠি লেখে। এদিকে একদিন ব্রুকস হেইউডের ঘাড়ে ছুরি রেখে তাকে হত্যা করার চেষ্টা করছে। তখনই এন্ডি এবং রেড সেখানে যায় এবং তারা তাকে মানায়। তারপর সে হেইউডকে ছেড়ে দেয় এবং এখানে আমরা জানতে পারি যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা ব্রুকসকে ছেড়ে দিচ্ছে। ব্রুকস বলে গত 50 বছর ধরে এই কারাগারে আছে এবং সে বাইরের পৃথিবী কেমন তা সম্পূর্ণরূপে ভুলে গেছে, এবং বাইরের পৃথিবীতে তার কেউ নেই। এখন তোমরাই আমার পরিবার।
কিন্তু সরকারি নিয়মাদেশে তাকে যাবজ্জীবন থেকে মুক্তি দেয়া হয়। হ্যাঁ বন্ধুরা, শুরুতেই আমরা যে মানুষটিকে দেখেছিলাম সেটা আর কেউ না, সেই হলেন আমাদের গল্পের ব্রুকস। এবং আত্মহত্যা করার আগে সে জেলে একটি চিঠি লিখেছিল। সেই চিঠির মাধ্যমেই আমরা ব্রুকসের কথা জানতে পারলাম। তার কিছু দিনের পরেই সরকার এন্ড্রির চিঠিতে বিরক্ত হয়ে জেলের জন্য $200 চেক পাঠায় এবং এর সাথে অনেক বই, সাথে একটি মিউজিক প্লেয়ার ও লাইব্রেরির জিনিসপত্র পাঠিয়েছে। এন্ড্রি এটি দেখে খুশি হয় এবং তারপরে সে তাতে একটি গান বাজায় এবং জেলের মাইকটি নিয়ে মিউজিক প্লেয়ারের কাছে রাখে যাতে সমস্ত বন্দী এই গানটি শুনতে পারে। এখনো পর্যন্ত জানি না ওই ইটালিয়ান সিঙ্গারটা গানের মধ্যে কি বলছিল, আর কোনোদিনও জানার চেষ্টাও করব না। কিছু কিছু জিনিস এরকমই ভালো লাগে। ওই মুহূর্তটা এতটাই সুন্দর ছিল যে শব্দে প্রকাশ করা যেত না, শুধু মন থেকে উপলব্ধি করা যেত। যেন আমাদের জেলের মধ্যে কোনো পাখি উড়ে এসেছে এবং জেলের সমস্ত দেয়াল ভেঙে দিয়েছে আর কিছু মুহূর্তের জন্য আমাদের মুক্ত করে দিয়েছে। তারপর ওয়ার্ডেন বেরিয়ে আসে এবং সে বলে যে এই গানটি এখনই বন্ধ করতে, কিন্তু এন্ডি এই গানটি বন্ধ করে না। শেষ পর্যন্ত তারা দরজা ভেঙে এন্ডিকে ধরে এবং তার শাস্তি স্বরূপ তাকে ওই অন্ধকার কালো কুঠুরিতে 1 সপ্তাহের জন্য পাঠিয়ে দেয়। বেরিয়ে আসার পর আমরা মজা করে এন্ড্রিকে জিজ্ঞেস করেছিলাম, অন্ধকার কালো কুঠুরিতে 1 মাস কিভাবে কাটে? উত্তরে এন্ড্রি বলেছিল, আমি একা ছিলাম না, আমার মনের মধ্যে সেই ইটালিয়ান সিঙ্গারের গানটি ছিল। তারপর জেলে আরেকটি ঘোষণা করা হয়, এখন এখানকার বন্দীদের কাজে নিয়ে যাওয়া হবে এবং বন্দীরাও এই বিষয়ে একমত হয় যে তারা খোলা বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ পাবে। আসলে গর্ডেন এবার সরকারি কন্ট্রাক্টের কাজগুলো নিতে থাকে এবং সরকারি কন্ট্রাক্টের থাকা পয়সা দিয়ে তার থেকে মোটা অঙ্ক নিজের কাছে রেখে বাকি খুব অল্প পারিশ্রমিকে কয়েদিদের নিয়ে কাজ করিয়ে নিত। এইভাবে কাজ চলতে থাকে, কিন্তু ওয়ার্ডেন এই কাজ থেকে সবচেয়ে বেশি লাভবান হন এবং এই সমস্ত কালো টাকা উপার্জন করে এটিকে সাদা টাকাতে রূপান্তরিত করত এন্ড্রি, এবং ওয়ার্ডেন এভাবেই প্রচুর অর্থ উপার্জন করতে থাকে। আমি প্রশ্ন করেছিলাম এন্ড্রিকে যে ওয়ার্ডেনের সমস্ত অর্থ হোয়াইট করছেন, কিন্তু তুমি কি মনে করো ওয়ার্ডেন কোনোদিন কি ধরা পড়বে না? তারপর এন্ডি তাকে পুরো পরিকল্পনাটি বলে যে আমি ওয়ার্ডেনের জন্য তার কাজে একজন অংশীদার তৈরি করেছি, কিন্তু সেই অংশীদার কেবল কাগজ কলমে বেঁচে আছে। বাস্তব জগতে তার কোনো অস্তিত্ব নেই, সমস্ত টাকা তার নামে জমা আছে। তাই যদি পুলিশ তাকে কোনোদিন ধরে ফেলে তাহলে তারা এমন একজন লোককে খুঁজবে যার কোনো অস্তিত্ব নেই। এই কথা শুনে রেড খুব হাসে। তারপর বন্দীদের বহনকারী আরেকটি গাড়ি এই কারাগারে আসে। অনেক নতুন বন্দী এই কারাগারে আসে, কিন্তু এই বন্দীদের মধ্যে একটি বিশেষ ছেলে থাকে যার নাম টমি উইলিয়ামস। টমি খুব বন্ধুসুলভ প্রকৃতির, তাই সে খুব দ্রুত সকলের সাথে বন্ধুত্ব করে এবং আমরা জানতে পারি যে টমি বিবাহিত। তার একটি স্ত্রী আছে এবং তার একটি ছোট ছেলেও আছে, এবং একদিন যখন সে সকলের সাথে বসে খাবার খাচ্ছে তখন সে সকলকে বলে যে সে অনেক দিন ধরে চুরি করে আসছে। এবারও সে চুরির কারণে ধরা পড়েছে, এই কারণেই সে এখানে অনেক জেলে গেছে। তারপর এই সব শোনার পর অ্যান্ডি বলে যে যদি তুমি বারবার চুরি করার পর ধরা পড়ো তুমি কোনো ভালো চোর নয়, তাহলে এর মানে হল তোমার সেই কাজ ছেড়ে দেওয়া উচিত। টমি এটা পছন্দ করে এবং পরের দিন সে এন্ডিতে পৌঁছে অ্যান্ডিকে বলে যে আমি সব খারাপ কাজ ছেড়ে দিতে চাই, তুমি কি আমাকে সাহায্য করবে? এবং এন্ড্রি হ্যাঁ বলে। তারপর অ্যান্ডি টমিকে পড়াতে শুরু করে এবং সে খুব মন দিয়ে টমিকে শেখায়। টমিও খুব দ্রুত সবকিছু শিখছে। তারপর এন্ডি সিদ্ধান্ত নেয় যে সে তার পরীক্ষা নেবে এবং সে তার কাগজপত্র বোর্ডে পাঠাবে যাতে সে ডিগ্রি পেতে পারে। কিন্তু যখন টমির পরীক্ষা শুরু হয়, প্রশ্ন সমাধান করার সময় কনফিডেন্স এর অভাবে টমি সম্পূর্ণ পাগল হয়ে যায় এবং সে বলে যে এখন পর্যন্ত আমি আমার সময় নষ্ট করছিলাম কারণ আমি কিছুই জানি না, এবং উত্তরপত্রটি মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে ওখান থেকে চলে যায়। টমি রেইডের কাছে গিয়ে তাকে সবকিছু বলে। সে রেইডকে জিজ্ঞাসা করে কেন এন্ডি জেলে আছে। তারপর রেইড তাকে বলে যে এটা তার স্ত্রীর খুনের জন্য। কিন্তু জেলে আসার আগে অ্যান্ডির জীবন খুব ভালো ছিল। সে একজন খুব সফল ব্যাংকার ছিল, কিন্তু তার স্ত্রীর কারো সাথে সম্পর্ক শুরু হয় এবং তারপরে দুজনকেই খুন করা হয়। আদালত এন্ডিকে দোষী সাব্যস্ত করে তাকে এখানে পাঠায়। তারপর টমি এই কথা শুনে হতবাক হয়। সে রেডকে বলে যে 4 বছর আগে আমি একটি জেলে গিয়েছিলাম এবং সেখানে আমার একজন অপরাধীর সাথে দেখা হয়, এবং সে গল্প বলতে শুরু করে। সে বলেছিল যে যখন সে একটি বাড়িতে চুরি করছিল তখন বাড়ির মালিক তাকে মারধর শুরু করে এবং লোকটি রেগে যায়, তাই লোকটি তাকে এবং তার স্ত্রীকেও হত্যা করে। কিন্তু কিছুক্ষণ পর সে জানতে পারে যে বাড়িটি তার নয় এবং যে মহিলাকে সে হত্যা করেছে সে তার স্ত্রীও নয়, বরং সেই মহিলাটি একজন সরকারি ব্যাংকার এর স্ত্রী ছিল।
এবং আদালত সেই ব্যাংকেরটিকে জেলে ভরে দেয়। আর এই কথা শুনে এন্ডি হতবাক হয়ে যায় এবং ওয়ার্ডেনের কাছে গিয়ে পুরো ব্যাপারটা খুলে বলে। কিন্তু ওয়ার্ডেন এটা বিশ্বাস করতে অস্বীকার করে এবং বলে যে আমরা প্রতিদিন জেল সম্পর্কে এমন গল্প শুনতে পাই, এবং সে অ্যান্ডিকে মোটেও বিশ্বাস করে না। কারণ অ্যান্ডি যদি বেরিয়ে যায় তাহলে তার সমস্ত ব্যবসা ধ্বংস হয়ে যাবে এবং হয়তো তার সমস্ত টাকাও বাজেয়াপ্ত করা হবে। ওয়ার্ডেনের কথা শোনার পর এন্ডিও এটা বুঝতে পারে এবং সে ওয়ার্ডেনকে বলে যে আমি যদি মুক্ত হয়ে যাই তবুও তোমার এই গোপন কথা গোপনই থাকবে। কিন্তু ওয়ার্ডেন এখনও এটা বিশ্বাস করে না এবং এটা দেখার পর এন্ডি খুব রেগে যায় যে সে এই লোকটিকে এত সাহায্য করেছে তবুও সে তার কথা শুনতে প্রস্তুত নয়। তাই অ্যান্ডি ওয়ার্ডেনকে গালিগালাজ করে, যার জন্য গর্ডেন গার্ডকে বলে তাকে 1 মাসের জন্য একটি অন্ধকার কালো কুঠুরিতে পাঠিয়ে দেয়। তারপর টমির নামে একটি চিঠি আসে এবং যখন সবাই চিঠিটি খোলে তারা জানতে পারে যে টমি পাশ করেছে, যার অর্থ অ্যান্ডি তার উত্তরপত্র পোস্ট করেছিল। তারপর সে জানতে পারে যে ওয়ার্ডেন তাকে ডাকছে। টমিকে জেল থেকে বের করে আনা হয়। সেখানে ওয়ার্ডেন তাকে জিজ্ঞাসা করে যে তুমি অ্যান্ডিকে যা বলেছ তা কি সত্য? টমি বলে হ্যাঁ, এগুলি একেবারে সত্য। এবং ওয়ার্ডেন বলে যে আমি যদি তোমাকে আদালতে সাক্ষ্য দিতে বলি তাহলে তুমি কি সাক্ষ্য দেবে? এবং টমি বলে হ্যাঁ, আমি অবশ্যই সাক্ষ্য দেব। এই কথা শুনে সে ওয়ার্ডেন একদিকে ইঙ্গিত করে এবং হেডলি টমিকে গুলি করে। এর অর্থ হল ওয়ার্ডেন চায় যে অ্যান্ডি কখনো বাইরে না যায় এবং তার গোপন কথা গোপনই থাকুক। টমিকে হত্যা করার পরে এই লোকেরা একটি প্রতিবেদন তৈরি করে যে টমি জেল থেকে পালানোর চেষ্টা করছিল এবং আমরা তাকে গুলি করতে বাধ্য হলাম। কিন্তু এই সব শোনার পর অ্যান্ডি বুঝতে পারে যে ওয়ার্ডেন তাকে মেরে ফেলেছে। তাই সে ওয়ার্ডেনকে বলে যে এখন আমি তোমার কাজ একেবারেই করব না, তুমি যাকে ইচ্ছা তাকে দিয়ে তোমার কাজ করিয়ে নাও। ওয়ার্ডেন বলে যে তোমাকে আমার কাজ করতে হবে, না হলে আমি এই জেলখানাকে তোমার জন্য নরক করে দেব। এই কথা বলার পর ওয়ার্ডেন এখান থেকে চলে যেতে শুরু করে এবং যাওয়ার সময় সে তার লোকদের বলে যে এন্ড্রিকে আরও 1 মাস এখানে রাখতে, যাতে সে চিন্তা করার জন্য আরও সময় পায়। পুরো জেলে খবর ছড়িয়ে পড়ে যে এন্ড্রিকে এমন একটি অপরাধের জন্য সাজা ভোগ করছে যা সে কখনো করেনি এবং সে গত 20 বছর ধরে এখানে সাজা ভোগ করছে। প্রায় 1 মাস কেটে যাওয়ার পর এন্ড্রিকে কালো কোঠারি থেকে বার করা হয়। রেডের কাছে এসে বলে যদি আমি কখনো এখান থেকে মুক্ত হই আমি মেক্সিকো যাব এবং সমুদ্র সৈকতে আমার নিজস্ব একটি ছোট হোটেল খুলব এবং আমি আমার সাথে কয়েকটি নৌকা রাখব যেখানে আমি পর্যটকদের ভ্রমণের জন্য নিয়ে যাব এবং মাছও ধরব। কিন্তু আমার একজন জুগাড়ু লোকের প্রয়োজন হবে যে বাইরে থেকে আমার জন্য জিনিসপত্র নিয়ে আসবে। রেড বলে যে তোমার জ্ঞানে ফিরে আসা উচিত এবং মেক্সিকো সম্পর্কে চিন্তা করা বন্ধ করা উচিত, কারণ এটি একটি স্বপ্ন এবং যদি বাস্তবতা থাকে তবে তা হল এই কারাগার। রেড আরও বলে যে আশা খুব খারাপ জিনিস। যাওয়ার সময় সে রেডকে বলে তুমি কি আমার জন্য একটা কাজ করবে? আর রেড বলে হ্যাঁ, আমি নিশ্চয়ই করব। তারপর সে রেডকে একটা ঠিকানা বলে এবং বলে যে বস্টন গিয়ে এখানে একটা সুন্দর গাছ পাবে আর তার নিচে একটা দেয়াল আছে। সেই গাছের নিচেই আমি আমার স্ত্রীকে বিয়ের জন্য অনুরোধ করেছিলাম আর সে হ্যাঁ বলেছিল। তারপর আমরা সেখানে কিছু সুন্দর মুহূর্ত কাটিয়েছি। ওই বড় গাছটির নিচে অনেকগুলো পাথরের মধ্যে একটি বড় কালো পাথর পাবে। ওই কালো পাথরটি তোলার পর যেটা পাবে সেটা তুমি তোমার কাছে রেখে দিও। রেড জিজ্ঞেস করে ওটার ভেতরে কি আছে? এর উত্তরে অ্যান্ডি রেডকে বলে তার জন্য তাকে নিজে ওখানে যেতে হবে। অ্যান্ডিকে অদ্ভুত লাগে। এই কথা বলার পর এন্ড্রি এখান থেকে চলে যায়। তারপর যখন সবাই খাবার খাচ্ছে তখন সবাই এন্ড্রির কথা বলছে এবং বলছে যে এন্ড্রি আজকাল খুব বদলে গেছে। সে কারো সাথে কথা বলে না এবং সে সব সময় চিন্তিত দেখাচ্ছে। তারপর এই উট বলে এন্ড্রি আজ আমার কাছে দড়ি চেয়েছিল এবং আমি তাকে দড়ি দিয়েছি। এই কথা শুনে রেড বলে এটা তুমি কি করলে? ব্রাক্স এর কথা কি মনে নেই? অন্যদিকে আমরা এন্ড্রিকে দেখি যে ওয়ার্ডেনের সাথে কাজ করছে। এরপর সে ওয়ার্ডেনের সমস্ত জিনিসপত্র একটি সিন্দুকের মধ্যে রেখে সেখান থেকে চলে যেতে শুরু করে। ওয়ার্ডেন তাকে তার জুতা দিয়ে বলে যে আগামীকাল সকালের মধ্যে এগুলো পরিষ্কার চকচকে হওয়া চাই। এই কথা বলার পর ওয়ার্ডেন সেখান থেকে চলে যায়। তারপর রাত কেটে যায় এবং সকাল হওয়ার সাথে সাথে সব সেলের দরজা খুলে যায় এবং সবাই বেরিয়ে আসতে শুরু করে। কিন্তু রেডের চোখ অ্যান্ডির দরজার দিকে থাকে। অ্যান্ডি বের হয় না এবং সেখানকার একজন প্রহরী খুব রাগান্বিত মেজাজে এন্ড্রির সেলের দিকে যায় এবং সে এখানে আসার সাথে সাথেই গার্ড তার জ্ঞান হারিয়ে ফেলে কারণ সে দেখে যে এন্ড্রি এখান থেকে নিখোঁজ। অন্যদিকে আমরা দেখতে পাই যে ওয়ার্ডেন তার ঘরে আসে এবং তার জুতার বাক্সটি খুলে দেয়, যে জুতা সে এন্ডিকে পলিশ করার জন্য দিয়েছিল। বাক্সটি খোলার সাথে সাথে সে দেখতে পায় যে এন্ডির জুতা ভিতরে আছে এবং তার জুতা নেই। তারপর সে জানতে পারে যে এন্ডি জেল থেকে নিখোঁজ হয়ে গেছে
এবং সে এন্ডির সেলের কাছে পৌঁছায় এবং সে দেখে যে এন্ডি আসলে এখানে নেই। শুরু হয় তল্লাশি। ওয়ার্ডেন বলে সবার প্রথমে ওর বন্ধুদেরকে জিজ্ঞেস করো। তারপর সে রেডকে ধরতে বলে এবং তাকে নিয়ে আসতে বলে, কারণ সে সব সময় এন্ডির সাথেই থাকত। রেড বলে যে আমি জানি না। এই কথা শুনে ওয়ার্ডেন আরও রেগে যায় এবং বলে, তাহলে এন্ড্রি কোথায় গেল? পৃথিবী তাকে খেয়ে ফেলেছে, আকাশ তাকে গ্রাস করেছে। এই কথা বলার পর ওয়ার্ডেন সেখানে পড়ে থাকা পাথরগুলো তুলে নেয় এবং সে তার রক্ষীদের উপর সেই পাথরগুলো ছুঁড়তে শুরু করে এবং তারপর সে একটি পাথর তুলে এই ঘরে লাগানো পোস্টারের উপর ছুঁড়ে মারে। তারপর দেখতে পায় যে পাথরটি সেই পোস্টারের ভেতরে ঢুকে গেছে। এটি দেখে এই সমস্ত লোকেরা অবাক হয়ে যায় এবং যখন এই লোকেরা সেই পোস্টারটি দেখে তারা জানতে পারে যে এই পোস্টারের ভেতরে একটি বড় সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। শীঘ্রই ওয়ার্ডেন এন্ড্রিকে খুঁজে বের করার জন্য বাইরে একটি দল পাঠায়, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তারা এন্ড্রিকে খুঁজে পায় না, বরং তারা কেবল এন্ড্রিয়ের পোশাক এবং তার ছোট হাতুড়ি খুঁজে পায়। এটি সেই হাতুড়ি যা দিয়ে এন্ড্রি গত 20 বছরে সুড়ঙ্গ তৈরি করেছে। আর আমি ভাবতাম এই হাতুড়ি দিয়ে সুড়ঙ্গ করতে 200 বছর সময় লাগবে। আসলে সেই রাতে ওয়ার্ডেনের ডায়েরির সাথে নিজের বাইবেলটিকে এক্সচেঞ্জ করে নেয়, যাতে তার সমস্ত টাকার বিবরণ ছিল। ওয়ার্ডেন ভেবেছিল যে প্রতিদিনের মতো সে সব জিনিসপত্র সিন্দুকের মধ্যে রেখেছিল, কিন্তু ওয়ার্ডেন চলে যাওয়ার পর এন্ডি ওয়ার্ডেনের জামাকাপড় পরে তার জামাকাপড় তার উপর চাপিয়ে দেয়। তারপর সে ওয়ার্ডেনের জুতা পরে তার সেলে পৌঁছায়। পালানোর আগে ওয়ার্ডেনের জামাকাপড় এবং জুতাগুলো একটি পলিথিন ব্যাগে রেখে দেয় যাতে সেগুলো নোংরা না হয়। তারপর সেই দড়ির সাহায্যে সেই পলিথিনটি তার পায়ে বেঁধে সে প্রথমে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে। তারপর সে নর্দমার পাইপ ভেঙে ফেলে এবং পাইপ ভাঙার শব্দ মানুষ শুনতে পায় না, কারণ সেই সময় বজ্রপাত হয়। এবং তারপর সে সেই নর্দমার পাইপের ভেতরে ঢুকে এখান থেকে বেরিয়ে আসতে থাকে। এই নর্দমার পাইপটি অনেক লম্বা, এর দৈর্ঘ্য 500 গজ অর্থাৎ 5টি ফুটবল মাঠের সমান, কিন্তু এন্ডি এই নর্দমার পাইপটি পেরিয়ে তারপর সে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে। এরপর সে বাইরে পৌঁছে নদীর খোলা আকাশে স্নান করে। এটা তার জীবনের মুক্তির স্বাদ। তারপর সে সেই পরিষ্কার পোশাক ও জুতা পরে এবং পরের দিন সে ব্যাংকে পৌঁছায়, যেখানে ওয়ার্ডেনের সমস্ত টাকা জমা থাকে। এন্ড্রি সেই অংশীদার ব্যক্তির আইডি ব্যবহার করে যথাযথ প্রমাণ দেখিয়ে এন্ড্রি সমস্ত টাকা তুলে নেয়। আর ব্যাংকের লোকেদের বোঝাতে কোনো অসুবিধাই হয়নি, কারণ সেই অংশীদার ব্যক্তির যে সিগনেচার সেটা এন্ড্রি নিজেই করেছে। আজ $3,70,000 মালিক হল এন্ড্রি, যেটা ছিল তার 19 বছরের প্রাপ্ত। কিন্তু এন্ড্রি কেবল টাকা নিয়েই সন্তুষ্ট নয়। টাকা নেওয়ার পরে সে সমস্ত প্রমাণ একটি মিডিয়াতে পাঠায়। মিডিয়ার লোকেরা পরের দিনের পত্রিকায় এই খবরটি ছাপে এবং যখন পুলিশ ওয়ার্ডেনকে ধরতে যায়, তখন ওয়ার্ডেন সিন্দুকটি খুলে ভেতরে একটি বাক্স দেখতে পায়। সে বাইবেলটি পায় এবং এটি দেখার সাথে সাথেই সে বুঝতে পারে যে এন্ড্রি তার সাথে কি করেছে। সে বাইবেলটি খোলার সাথে সাথেই সে এর ভেতরে এন্ড্রি থেকে একটি বার্তা দেখতে পায় এবং এর সাথে হাতুড়ি আকৃতির স্ট্রিপগুলি কাটা থাকে, যার অর্থ হল এন্ড্রি সর্বদা এই বাইবেলে হাতুড়িটি লুকিয়ে রেখেছিল। তারপর ওয়ার্ডেন দেখেন যে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সেখানে পৌঁছেছে এবং সে রেগে যায় এবং তারপর নিজেকে গুলি করে। তারপর সময় এভাবেই কেটে যায় এবং কিছুদিন পরে রেডের সাইকোলজিক্যাল শুনানি দিন। তাকে আবার জিজ্ঞাসা করা হয় যে তুমি কি মনে করো, কেন আমরা তোমাকে মুক্ত করব? এবং আজ রেড তার হৃদয় থেকে উত্তর দেয় এবং বলে যে আমি জানি না কেন তোমরা আমাকে মুক্ত করবে, কারণ আমি স্বাধীনতার অর্থ জানি না। আমি এখান থেকে বাইরের পৃথিবী কেমন তা ভুলে গেছি। এই সব শোনার পর সেখানকার কমিটির লোকেরা তাকে মুক্তি দেওয়া হয়। সে বাইরে যায় এবং একজন চাকর হিসেবে কাজ শুরু করে, কিন্তু সে বাইরের জগতে দম বন্ধ হয়ে যায় এবং সে বারবার ভাবে যে এই যদি কেউ আবার অপরাধ করে এবং তাকে আবার জেলে পাঠানো হয়, এবং আত্মহত্যা করার কথাও ভাবে। একদিন মনে পড়ে যে এন্ডি তাকে একটি ঠিকানা বলেছিল এবং সেখানে যেতে বলেছিল। তারপর অ্যান্ডি সেই জায়গায় চলে যায়। সে সেখানে পৌঁছে পাথরটি দেখতে পায়। পাথরটি সরিয়ে ফেলার সাথে সাথে সে ভেতরে একটি বাক্স দেখতে পায় এবং সেই বাক্সের ভেতরে দুটি খাম রয়েছে। একটি খামে টাকা এবং অন্যটিতে একটি চিঠি। চিঠিতে এন্ডি লিখেছে যে সে জেলে যে জায়গা সম্পর্কে বলেছিল সেখানেই সে এই কাজ করছে। এই চিঠিটি পড়ার পর রেইড মেক্সিকোর উদ্দেশ্যে রওনা হয়। পথে যেতে যেতে সে শহরের বাইরে যাচ্ছে। কিছুক্ষণ পর রেইড এন্ডিতে পৌঁছায় এবং সে দেখে যে এন্ডি সমুদ্র সৈকতে একটি নৌকায় বসে সেই নৌকাটি মেরামত করছে। এন্ডি রেইডকে দেখার সাথে সাথেই সে খুব খুশি হয়। সে রেইডকে বলে যে তাহলে বলেছিলাম আশা কখনো ছাড়তে নেই। এই ছবিটি এখানেই শেষ হয় বন্ধুরা।
এই ছবিটি জীবনযাপনের আসল অর্থ আমাদের বলে যে আমাদের জীবনে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সর্বদা আমাদের জীবনকে একটি নতুন উদ্দেশ্য প্রদান করা উচিত। তাই আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ। আশা করি আপনি আমাদের ভিডিওটি পছন্দ করেছেন। যদি আপনি আমাদের ভিডিওটি পছন্দ করেন তবে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।